আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়ে আমরা পড়ব। তো চলো শুরু করি। এই অধ্যায়ে আমাদের কি কি পড়ার আছে, কি কি জানার আছে। তো আমাদের অধ্যায়ের নাম বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। তো এখানে বলা আছে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি। এই প্রশ্নগুলো উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি, আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত, যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামাকাপড় তৈরি করার সময় ইত্যাদি। তারপরে বিজ্ঞান কি, হোয়াট ইজ সায়েন্স। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। তাহলে বিজ্ঞান শব্দের অর্থ কি? বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। জ্ঞান কি? তা হলো কোনো বিষয়, তথ্য, উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এইসব মিলিয়ে হয় সেই বিষয়ে জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ের জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জড় ও জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ। কিভাবে সৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি, এসবই বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয়, তা বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়ার তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়, কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। তারপরে এই জ্ঞান আমরা কিভাবে অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যৌক্তিক চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়ার দরকার, তেমনি দরকার বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যৌক্তিকভাবে চিন্তা করার মনোভাব, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে খুবই জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো, তো এটা কিন্তু তোমাদের বিজ্ঞানের সংজ্ঞা, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষার দ্বারা সমর্থিত, এবং এটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাহলে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কি কি? বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে কি একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায় বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী ভিন্ন প্রক্রিয়ায় ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে এর মধ্যে অনেক ক্ষেত্রে মিল ছিল। সেই মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়, যেমন সমস্যা বা প্রশ্ন নির্বাচন, বিদ্যমান তথ্য সংগ্রহ, সম্ভাব্য ফলাফল অনুমান, পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, তারপরে কি প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ, সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, তারপর হচ্ছে আমাদের ফল প্রকাশ। তারপরে পাঠ 2 থেকে 3 পরীক্ষণ। পরীক্ষণ কি? পরীক্ষণ হচ্ছে বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হল এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। নিচে পরীক্ষণ পদ্ধতি ধাপসহ একটি উদাহরণ তোমাদের সামনে দেওয়া হলো। তাহলে আমাদের পরীক্ষণ কি? বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা। তাহলে আমরা পরীক্ষাটা যে করব তার জন্য আমাদের কি কি উপকরণ প্রয়োজন? ছোট 2টা পাত্র লাগবে, ফুল গাছে 2টা চারা লাগবে, পানি ও শুকনো মাটি। তাহলে আমাদের পদ্ধতি সমস্যা নির্ধারণ। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছে
চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন? জানা তথ্য সংগ্রহ। তোমার বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলে কেন চারা গাছগুলো মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ। সম্ভাব্য ফলাফল। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারা গাছ মারা যায়। পরীক্ষণের পরিকল্পনা। এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পরীক্ষার জন্য তোমাদের 2টি পাত্রে 2টি গাছ নিতে হবে। তোমরা কেবল 2টি পাত্রের মধ্যেই একটি বিষয় পার্থক্য রাখতে পারবে, অন্য সবকিছু সমান সমান রাখতে হবে, না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না। তারপরে 5 পরীক্ষণ। ছোট 2টি একই রকমের পাত্র নাও। মাটি বা প্লাস্টিকের টব জাতীয় পাত্র হলে ভালো হয়। পাত্র 2টির তলায় ছোট ছিদ্র করো। এবার শুকনো মাটি দিয়ে পাত্র 2টি ভরে দাও। এবার একই ধরনের 2টি চারা গাছ 2 পাত্রে রোপণ করো। একটিতে পানি দাও আর একটি শুকনো রাখো। 2টি গাছকে ছায়ায় রেখে দাও। পরের দিন গাছ 2টিকে পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটা সতেজ, তাই না? উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। 2টি পাত্রে একই ধরনের মাটি ছিল। চারা গাছ 2টিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারা গাছ মারা গেছে। ফল প্রকাশ। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। উপরে লিখিত ধাপগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ। এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। তারপরে দেখো আমাদের যে পরিমাপ ও পরিমাপের প্রয়োজনীয়তা আসলে কি। আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এই সকল ক্ষেত্রে প্রায়ই তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কটা ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কি রকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর যে ঔষধ তা তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতে হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের। তারপরে দেখো পরিমাপের একক। তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে একক থাকে। যেমন আমাদের যে ভর পরিমাপ করি, ভরের একক কি? ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক কি? মিটার, সময়ের একক কি? সেকেন্ড, তাপমাত্রা একক কি? সেন্টিগ্রেড বা সেলসিয়াস। তো এরকম করে একজন শিক্ষার্থী বলল যে রাশিটির দৈর্ঘ্য তার হাতের 16 হাত এবং অন্যজন শিক্ষার্থী বলল যে রাশিটার দৈর্ঘ্য তার হাতের 17 হাত। উপযুক্ত কাজটি থেকে সিদ্ধান্ত নেওয়া যায়। কিভাবে এই পার্থক্য দূর করা যায়? মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয়। কোনো কিছুর পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়। এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয়। নিজ নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করে সাধারণত দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয়। প্রত্যেক ক্ষেত্রে এই পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয়। ধরো তুমি একটি কক্ষের দৈর্ঘ্য মাপছ। দৈর্ঘ্য পরিমাপের পরে তুমি বলছো 10 মিটার। তুমি যদি কেবল 10 বল তা কোনো অর্থ বহন করে না, অর্থাৎ পরিমাপকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা ও একটি এককের প্রয়োজন। তারপর আমাদের পাঠ 6 মৌলিক ও যৌগিক একক। তো কি মৌলিক একক কোনটা আর যৌগিক একক কোনটা? আমরা যা পরিমাপ করি সেটাই হচ্ছে রাশি। তাহলে রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই রাশি। যেমন টেবিলের দৈর্ঘ্য একক রাশি, উচ্চতা একটি রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। যে কোনো একটি দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তু দৈর্ঘ্য সরাসরি মাপা যায়। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বৈদ্যুতিক প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক এবং পদার্থের পরিমাপের একক। এই 7টি একককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়। তো মৌলিক একক কয়টা? 7টা মোটমাট। তাহলে আমাদের মৌলিক একক কয়টা? 7টা।
কি কি? দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক এবং পদার্থের পরিমাপের একক। অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের দুটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। আয়তনের ক্ষেত্রে 3টি এককের গুণফল দরকার। এই সমন্বিত এককই হলো যৌগিক বা লব্ধি একক। তাহলে দেখো, আয়তনের ক্ষেত্রে 3টা একক প্রয়োজন। তো আমরা যখন একটা মাত্র একক নেব সেটা হচ্ছে আমাদের কি? সেটা হবে আমাদের মৌলিক একক। যখন আমরা ওই একটা জিনিস প্রকাশ করার জন্য অনেকগুলো মৌলিক একক নিয়ে ফেলবো সেটা হবে যৌগিক একক। যেমন আয়তন। আয়তন কিভাবে হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 3টা জিনিস। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ধরো ক্ষেত্রফলের জন্য ক্ষেত্রফল কি কি আছে? দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে দুইটা আমরা রাশি নিয়ে ফেলছি। তাহলে দৈর্ঘ্যের একক কি? মিটার। প্রস্থের একক কি? মিটার। তাহলে মিটারের সাথে মিটার গুণ করলে কি হবে? মিটার স্কোয়ার। তাহলে এটা কি একটা রাশি? এটা একটা যৌগিক রাশি। ঠিক আছে, এই 7টা বাদে যা কিছু আসবে সবই যৌগিক রাশি। তারপরে এককের আন্তর্জাতিক পদ্ধতি আছে কিছু। তো চলো দেখি আমাদের এককের আন্তর্জাতিক পদ্ধতি কি। কোনো কিছু পরিমাপ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে। যেমন তোমার উচ্চতা কত? এই উত্তর বিভিন্ন রকম হতে পারে। আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। একই মানে কি? একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলো MKS মিটার কিলোগ্রাম সেকেন্ড, FPS ফুট পাউন্ড সেকেন্ড ও CGS সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি নামে প্রচলিত। দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই বিভিন্নতার কারণে উদ্ভূত নানা অসুবিধার কথা বিবেচনা করে 1960 সাল থেকে, কত সাল থেকে? 1960 সাল থেকে পৃথিবীর সকল দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে SI বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাপের একক মোল। তাহলে দেখো, এগুলো জানতে হবে। দৈর্ঘ্যের একক কি? মিটার। ভরের একক কিলোগ্রাম, সময়ের একক কিলোগ্রাম মানে কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং উজ্জ্বলের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। এগুলো বর্তমানে SI পদ্ধতির মৌলিক একক। তারপরে দেখো, দৈর্ঘ্যের একক। বর্তমানে দৈর্ঘ্যের পরিমাপে আন্তর্জাতিক একক হলো মিটার। বিভিন্ন দেশে বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের একক মিটারের পরিমাণ নির্ধারণ করেন। তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যাকার দূরত্বকে তারা কি করছেন? 1 মিটার দূরত্ব তারা বিবেচনা করেছিলেন। দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ। আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের পরিমাপ মাপি তখন মিটার এককটি ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার। আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে হবে তখন কিন্তু আমরা এর চেয়েও ক্ষুদ্রতম একক ব্যবহার করে থাকি। এটি হলো মিলিমিটার বা সংক্ষেপে মিমি। অন্যদিকে আমরা বেশি দূরত্ব মাপতে হলে ঢাকা থেকে সিলেট, তখন কিন্তু আমরা মিটার ব্যবহার করব না, তখন আমরা কি বলবো? কিলোমিটার। তাহলে ব্যবহার করি কি? কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ও মিলিমিটার প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে পার্থক্য হলো, দেখো, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকিটুকু পড়ব।